জাতীয় পত্রিকায় আমি সাংবাদিক পড়াশোনা পরিষদে আছি। সম্মানিত স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য। আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার কাছে যেটি মনে হয়েছে যে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উন্নয়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করা উচিত। সম্মিলিত বলতে আমি বুঝতে চাচ্ছি যে একজন অভিভাবক হিসেবে তার দায়িত্ব হচ্ছে যে একজন ছাত্র যতটুকু সময় লেখাপড়া করার দরকার সে করছে কিনা স্কুলে বা প্রতিষ্ঠানে যাওয়ার পরে শিক্ষক ক্লাসে যেসব পড়াশোনা হয়েছে সেগুলি অভিভাবক হিসেবে খেয়াল করা, সে সেগুলি করছে কিনা, সে জিনিসটা সে অনুধাবন করতে পেরেছে কিনা, ঘাটতি থাকলে অভিভাবক হিসেবে তার সেই ঘাটতি পূরণের ব্যবস্থা করা এবং প্রয়োজন বোধে সময় সময়ে টিচারদের সঙ্গে যোগাযোগ করা যে আমার ছাত্রের এই ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণে আমি কি করতে পারি, সে বিষয়ে একজন শিক্ষকের পরামর্শ নেওয়া যেতেই পারে। এবং একজন শিক্ষক হিসেবে আমি মনে করি যে একজন ছাত্র কোন জায়গাতে দুর্বলতা রয়েছে। একটা ক্লাসে সব শিক্ষার্থী সমান থাকে না, আমাকে বুঝতে হবে যে একজন ছাত্র কোন বিষয়ে দুর্বলতা করে, আমাকে সেই ছাত্রটা লক্ষ্য করে কিন্তু ক্লাসটা নেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে আমি মনে করি তাহলে সেক্ষেত্রে ক্লাসের সব ছাত্রই উপকৃত হবে। তো এক্ষেত্রে টিচারদের ভূমিকা ক্ষেত্রে আমি বলবো যে গুড টিচার ইজ এ গুড স্টুডেন্ট। তো একজন ভালো ছাত্র যেভাবে পড়াশোনা করে, একজন টিচার ভালো টিচার তার চেয়ে বেশি পড়াশোনা করা উচিত। আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি, আমার এই ক্লাসটা আমি কি দিলাম ছাত্রদেরকে, এটা আমার খেয়াল করা উচিত এবং এর চেয়ে বেটার কোনোভাবে তাদেরকে দেওয়া যায় কিনা সে বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। যে আমি আজকে যা দিলাম এর চেয়ে ভালোভাবে উপস্থাপন আরো কিভাবে করবো সেটা আমার খেয়াল করা উচিত। শিক্ষক হিসেবে আমার ছাত্র কিছু দেওয়া কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এটা তাদের কোনো করুণা নয়, এটা নৈতিক দায়িত্ব আমাদের, যেহেতু আমরা তাদের সেই পেশাটাই আমরা আছি। কাজেই আমি শিক্ষক হিসেবে আমি সেই কাজটাই সবসময় করেছি যে একজন ছাত্র সবচেয়ে খারাপ ছাত্রটা যে আছে, সেই খারাপ ছাত্রটা কোন জায়গায় দুর্বলতা আমি সেখান থেকে শুরু করি আমি নিজে। তো সেই জন্য আমি সবাইকে সব টিচারদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যে যে অবস্থায় আছেন, যে অবস্থায় যেটা দেওয়া দরকার একজন ছাত্রকে আমার বিষয়, সেই বিষয়টার ক্রমান্বয়ে যেন আমি বেটার করে উপস্থাপন করতে পারি, সেজন্য অবশ্যই আমাকে লেখাপড়া করা উচিত ওই বিষয়ে। আমি হয়তো পড়াশোনা অনেক আগে শেষ করছি, কিন্তু আমাকে যখন উপস্থাপন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমাকে পড়াশোনা করতে হবে। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আপনি কমপ্লিমেন্টসের কথা তুলে ধরেছেন। আমার কাছে মনে হলো একটা ত্রিভুজের সাথে আপনি জিনিসটাকে তুলনা করলে তিনের সমন্বয় যেভাবে একটা তো সেক্ষেত্রে আপনি যে কথাটা বলেন আপনার সাথে আমি সহমত করছি। অভিভাবকের ভূমিকায় সবচেয়ে বড় ভূমিকা, অবশ্যই। কেননা একটা ক্যাম্পাসে সাধারণত 5 থেকে 6 ঘন্টা স্টুডেন্ট থাকে, বাকি সময়টা বাসায় থাকে। আদৌ স্কুল কলেজে আসছে কিনা, বাসায় ঠিক মতো পড়ছে কিনা, খেলার মাঠে গেল সন্ধ্যার আগে বাসায় ফিরছে কিনা, পড়ার টেবিলে পড়ছে কিনা, সিডাব্লিউ এসডাব্লিউ গুলি কন্টিনিউসলি করেছে কিনা, এই যে কথাগুলি তুলে ধরলেন, এই কমপ্লিমেন্টসের কারণে আমরা আমি সর্বশেষ একটা কথা বলি শেষ করবো যে আসলে আমাদের যে মোবাইল যে ডিভাইস আছে এটি ছাত্রছাত্রীদেরকে একেবারেই আনলিমিটেড টাইমের জন্য ছেড়ে দেওয়া ঠিক না, একটা লিমিটেশনস থাকা দরকার। কারণ এই ডিভাইসটা আছে সময়ের চোখ আমি বলবো। কাজেই এক্ষেত্রে গার্জিয়ানদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে একটা বাচ্চা কতটুকু সময় মোবাইলের পিছনে খরচ করছে।
বাইদে ভাই এই বিষয়ে স্যার আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি। বর্তমান সরকার মমতা বাংলাদেশ শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে পরিবর্তন করবে। এরপরে আবার বলেছেন 2021 থেকে 41 সাল 2021 থেকে 30 সাল এটা হচ্ছে যে এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে স্যার আপনার অপিনিয়নটা কথা বলবেন এবং স্মার্ট বাংলাদেশ সম্পর্কে কথা বলবেন। আর যে কথাটা আমি তুলে ধরেছি যে যে কথাটা আপনি তুলে ধরেছেন যে স্টুডেন্টের হাতে মোবাইল, এটা আমি অবভিয়াসলি আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কেননা মোবাইলের কারণে কিন্তু আজকে অনেক সারা রাত কাটিয়ে দিয়েছে। আমার বাস্তব লাইফের থেকে কিন্তু আমি বলছি, আমার ছেলেকেও দেখেছি যে সারাক্ষণ, আগে আমার কথাই বললাম, আমার ছেলেকেও দেখলাম যে সারাক্ষণ মানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক এনিয়াও অনেকভাবে প্রোডাকশন দিয়ে আমি প্রিন্সিপালের কাছে নিজে গেছি যে ওইখানে ইয়েটা জমা দিয়ে এরপরে আমি বলছি যে স্যার আজকে থেকে এখানে থাকবে আর কোনো মোবাইল টোবাইল ইউজ করতে আমি দিব না, কেননা সে গোল্ডেন এ প্লাস পেয়েছে এসএসসিতে, এখন সে ইস্পানি কলেজে আছে। হ্যাঁ, তো স্যার ইস্পানি কলেজে আছে, এখন যদি স্যার আরেকটা রেজাল্ট যদি ভালো না করে তাহলে আমার ওর এমিল লাইফটা নষ্ট হয়ে যাবে। স্যারের বিষয়ে মোবাইলটা রেখে দিতে ওকে বোঝাই দিতে। তো শেষ কথা স্যার আপনি যে কথাটা বললেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, অন্তরের কথা তুলে ধরছি। স্যার স্মার্ট বাংলাদেশ নিয়ে একটু কথা বলবেন। আমরা যে যুগে বাস করছি সারা বিশ্বেই প্রযুক্তিতে এগিয়ে আছে, সেক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমাদেরকে প্রত্যেকটা সেক্টরেই এই তথ্য প্রযুক্তির উন্নয়ন আমাদের করা উচিত, সেদিকেই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে সারা বিশ্বের সঙ্গে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে প্রযুক্তির ক্ষেত্রে আরও উন্নয়ন ঘটানো যায় প্রত্যেকটা সেক্টরে, সে বিষয়ে আমাদের নজর দিলে আমার মনে হয় আরও এগিয়ে যেতে পারবো। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার আপনি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন আপনি পেয়েছেন কিনা এই কথাটা আপনি জানেন? ডিজিটাল ল্যাব আমাদের আছে, শেখ রাসেল ডিজিটাল আইসিটি ভবন স্যার, আইসিটি ভবন ভিউয়ার্স, সাংবাদিক জাতির বিবেক এবং জাতির দর্পণ, আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং জনায়েত আহমদ পলক এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আজকে অন্যান্য চুনুপুটি স্কুল কলেজের মধ্যে আইসিটি ভবন আছে, কিন্তু আমার দেখা আলোকিত আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার কুলিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের আমাদের আইসিটি ভবন নাই। আমরা যাতে চুনুপুটি স্কুলে যদি দিতে পারি, আজকে পদ্মা সেতু যদি তৈরি করতে পারি, মেট্রো রেল যদি তৈরি করতে পারি, তাহলে আমার স্যারের কাছে আইসিটি ভবন আসবে না। তো সেক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি জেলা প্রশাসক এবং ইউনিয়ন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা আইসিটি ভবন আপনাদেরকে উপহার দিতে পারি। আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আরও দেশটাকে এগিয়ে নিয়ে যায়। এই আমি সাক্ষাৎকার শেষ পর্যায়ে মধ্যে চলে আসছি স্যার। লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি, মুদ্রার গৌরব মুদ্রার আশা, 71-এর যে চেতনা, এই চেতনা সম্পর্কে লাস্ট সাক্ষাৎকার বলবো। আমি 71-এর যুদ্ধ দেখেছি, আমি শেখ মুজিবকে ভালোবাসি। তিনি শিখিয়েছেন কিভাবে মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত করবে পরে আমরা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিশা এবং দিশা দিয়েছেন। আমরা সেই পথে হেঁটে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। স্বাধীনতার চেয়ে আমার কাছে বড় কিছু নেই আমি মনে করি। তো সেজন্য জাতির পিতা হিসেবে আমরা তার জন্য শ্রদ্ধা জানাই, তার মঙ্গল কামনা করি, তিনি সুখী থাকুক পরপরে। আর আমাদের সেই চেতনা বুকে ধারণ করে যে কোনো বহিঃশক্তি, যে কোনো আক্রমণ, যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য শেখ মুজিবের রেখে যাওয়া সেই আদর্শকে ধারণ করে সেই ষড়যন্ত্র বা মানুষের চক্রান্ত, বৈদেশিক চক্রান্ত সজাগ থাকা উচিত এবং প্রয়োজনে বুকে রক্ত দিয়ে আমাদের দেশের আউটস্ট্যান্ডিং স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্বাধীনতা রক্ষা করা উচিত।
অবশেষে আমি মনে পড়ে গেল আমার সেই কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চেষ্টাটা কতটাই ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে, বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে, মুরগি ধানের মুরগি সেজে, এইটা সেইটা আরো কত কি। তার কাছে বাড়ি দিবে ছাত্র চোখে মা তাকায়, শুনে উঠো যেখানে খোকার সব শকুনিরা বেড়েছে। একাত্তরের চেতনা সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন আবু জাফর ওবায়দুল্লাহ লিখা, ওনার ধাঁধি কবিতাটি আমি আপনাকে উৎসর্গ করে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমাদের আলোকিত কিংবদন্তি ডক্টর শহীদ স্যারের সকাল থেকে আজ রাত 9টা 15 মিনিটে আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি ঘন করে শুনে আমাদের পড়ার হয়ে আমি বিদায় কাটাচ্ছি, এবং আপনার স্টুডেন্ট হিসাবেও আমি বিদায় কাটাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।